ভ্রমণ ভ্রমণ মানেই হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। তার ছোঁয়ায় আমরা শিখি, তার ছোঁয়ায় আমরা জানি। আমাদের চিন্তা, আমাদের দৈনন্দিন জীবনে তার প্রভাব তো থাকবেই। অন্য মানুষদের কালচার শেখা, নতুন ভাষার সাথে পরিচয় হওয়া সবই ভ্রমণের ফলেই হয়। ফলত ভ্রমণ করুন আর নিজেকেও মানসিকভাবে বিকশিত করার চেষ্টা করতে থাকুন। কারণ এখনও সমাজে অনেক সুপারস্টিশনস আছে, অনেক ব্যাধি আছে যা শুধুমাত্র মানসিক, যেটা দূর করা অবশ্যই প্রয়োজন। তো চলুন আজকের দিনটা আবার আমরা শুরু করি একটি ফুলের বাগানের মধ্যে দিয়ে। সো ওয়েলকাম গাইজ টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি একটি ইকো পার্কের। এই জল তো ভেতরে ঢুকেই আমাদের সামনে একটি কুয়ো পড়েছিল। কুয়ো ঠিক নয়, কিন্তু সেইখান দিয়ে জল নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেটা আর কি পাহাড়ের একটি শেষ প্রান্ত দিয়ে নিচে পড়ছিল। এবং আশেপাশেই বিভিন্ন ধরনের ফুল সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং উপর থেকে নিচের দিকে দৃশ্যটা ঠিক এই রকম লাগছিল। এবং নিচে ওই দূরে যেটা দেখছেন সেটা কিন্তু কোনো রাস্তা নয়, সেটা কিন্তু নদীর একটি দাগ, যেটা হয়তো এখন বন্ধ হয়ে গেছে, যেটা এখন হয়তো এই বৃষ্টির অভাবে এইখানে সেটা কিন্তু আর বয়ে যাচ্ছে না। তারই একটি রেখা সেখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে একটি ছোট্ট ঝর্ণা আমাদের চোখে ধরা পড়ল। এই ঝর্ণায় ঠিক নিচে ওই রেখা যে আপনারা দেখলেন সেইখান দিয়ে কিন্তু সেগুলি বয়ে যায়। আর এইখানে দোলনা আছে, সবাই দোলনা খেলছে। কাউকে ব্লক করবো না। চলুন আমরা একটু ওইদিকে এগিয়ে যাই। উপরের দিকে ঠিক পাহাড়ের উপরে মেঘলা, এবং এইখান দিয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভেতরে এখানে কি আছে। তো আমার বাঁ সাইড দিয়ে এটা ব্যারিকেড করা আছে যাতে কেউ না যায়, অ্যাক্সিডেন্টাল প্লেস। এবং দূর থেকে আমাদের চোখে ধরা পড়লো যে ইকো পার্ক পাথর, সাদা পাথর দিয়ে এটা করে রেখেছে, এবং কিছুজন এখান দিয়ে আসছেন। তো এরপর আমরা চলে এসেছি একটি জায়গায় যেখানে আমরা কেভের ভেতরে ঢুকবো, অর্থাৎ মসমাই কেভ। তো চলুন ওইখানে, এখানে হচ্ছে কার পার্কিং এলাকা। আমরা ভেতরের দিকে যাই, মসমাই কেভ। তো ভেতরের দিকে টিকিট কাউন্টার আছে, চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখানে গাইড ম্যাপ আছে। তো এন্ট্রান্স, টিকিট কত কি করে চলুন দেখি। এই যে দেওয়া আছে চিলড্রেন 10, অ্যাডাল্ট 30, মুভি শুটিং 1000। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিয়ে এইখান থেকে আমরা একটু সিঁড়ি দিয়ে বয়ে বয়ে উপরের দিকে যাই। এবং প্রকৃতি অবশ্যই মজা তো নেবই, এবং যা দেখছি তার তো অভিজ্ঞতা তো নিচ্ছি। আসতে কিন্তু তো ফাইনালি আমরা কেভের মধ্যে চলে এসেছি, এবং কেভটি কিন্তু আর আস্তে আস্তে আরও ছোট হতে চলেছে, আরও ছোট হয়ে যাবে। এবং ভেতরে কিন্তু কোনো প্রকার আলো নেই, সবই আর্টিফিশিয়াল ইলেকট্রিক দিয়ে এই আলোগুলি লাগানো আছে। তো চলুন আমরা ভেতরের দিকে এগিয়ে যাই, এবং উপরের দৃশ্যটি ঠিক এরকম কেভের মধ্যে। তো অনেক লোকই এখানে এসছেন, এবং আমার যেটা মনে হচ্ছে যে ভেতরে তারা হয়তো ঠিক মতন যেতে পারছে না, তাই জন্য এখানে কিন্তু একটু ভিড় হয়ে গেছে। এবং এই জায়গাটা অন্ধকার, তার জন্য এখানে লাইটও দেওয়া আছে। তো এই জায়গাটা যদি কেউ ভবিষ্যতে আসতে চান তো অবশ্যই খেয়াল রাখবেন তাদের যেন শারীরিকভাবে সেই সক্ষমতা থাকে। তার কারণ এইখানে এসে যদি আপনি কোনো প্রকার যদি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু আপনার টিমের জন্যে বা পরবর্তী মানুষদের জন্যে একটু সমস্যাই হয়ে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল। তো আস্তে আস্তে মানুষরা এগোচ্ছে, এবং আমরাও দেখি এগোতে পারি কি না। তো জায়গাটি খুবই ছোট, আমাদেরকে একটু স্ট্রাগল করেই ভেতরের দিকে উঠতে হলো। তো এখনও কিন্তু আমাদেরকে ডাউন হয়ে যেতে হবে, এবং পেছনে অনেকেই আসছেন।
চেষ্টা করতে হবে সব ধরনের। তো আমাদের সামনে এবার জায়গাটি কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোই নেই এবং মাথা ডাউন করেই যেতে হচ্ছে। এবং এইখানে কিছু করা আছে জল, এখানে হয়তো অনেকে উইশ করতে, যাই না কি ব্যাপার। তো যাই হোক, আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, পেছনে আরও অনেক লোক রয়েছেন। তো দেখতেই পাচ্ছেন সামনে কতজন লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এর জন্যই বলছিলাম যে এখানে যদি কেউ অসুস্থ থাকেন এবং শারীরিকভাবে যদি সক্ষম না থাকেন তো যেন নাই আসেন। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর এইখানে আমরা আবার যাত্রা শুরু করেছি, যাচ্ছি। যেহেতু জায়গাটা একটু পিচ্ছিল আছে, স্লিপও করতে পারে অনেকে। তো দেখে বুঝতেই পারছেন জায়গাটা এত ছোট, একজন করে কিন্তু ওই জায়গা দিয়ে আসতে হচ্ছে। এবং তারপরে আমরা চলেছি। তো এই জল পড়ে পড়ে, পাহাড়ি জল পড়ে পড়ে জায়গাগুলি কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে। তো এখনও আমাদের আর কিছুটা গেলেই আমরা বাইরের পথ পেয়ে যাব। তো চলুন আমাদের সাথে সাথেই দেখা যাক কোথায় পৌঁছায়। তো মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। তো এইভাবে আর একটু ডাউন হয়ে আমাদেরকে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। দেখুন পাহাড়ের উপর দিয়ে কিন্তু খোলা আছে, সেখান দিয়ে কিন্তু বৃষ্টির জল এগুলো প্রবাহিত হয় ভেতরে, এবং দেখতেও একটু অদ্ভুত লাগছে। এবং তার নিচেই আছে আরেকটি গুহা। এখানে যারা কেভ বা হাইকিং করেন তাদের জন্য এই জায়গাটি, সাধারণ মানুষরা কিন্তু পারবেন না যেতে। তো যাই হোক, বেরিয়েই আমরা দেখছি এখানে একজন ব্যক্তি সুন্দরভাবে গান বাজনা করছেন, তারও কিছুটা মজা আমরা নিলাম। আর যদিও সুরটা যাই না, কোথাও কোথাও আমাদের তো মনে হচ্ছিল একটু বিগড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা একটু সঙ্গীতও শুনলাম। তো এর আশেপাশেই আমরা কিছু দোকানপাটও দেখলাম, এবং যেহেতু সময় হয়ে গেছিলো প্রায় 2টো, আমরা এই আশেপাশেই একটা স্টলে গিয়ে কিছু খেয়েও নিলাম। আর এখানকার চার্জ প্রায় অনেকটাই হাই, প্রায় 120 টাকায় আমরা শুধু ভেজ খেলাম, যার মধ্যে কন্টেন্ট তো প্রায় একদমই অল্প ছিল বললেই হয়। তো যাই হোক, পাহাড়ি এলাকা সেটাও বুঝতে পারছি, কিন্তু নো টেস্ট, নো, আর কি বলবো। যাই হোক, তো এটার পরে আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো চলুন। তো আমরা চলে এসেছি এখন 7 ফলসের কাছে। এইখান থেকেই আমরা দূর থেকে 7 ফলস অর্থাৎ 7 সিস্টার্সকে আমরা দেখতে পারবো। দেখো মেঘের জন্য ছায়া আছে। তো আমার বাঁ হাতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি জানি না, কিন্তু এখন সেই ঝর্ণাগুলি এখন নেই, যেহেতু বৃষ্টিপাতের সিজন নয়। কিন্তু আগে কিন্তু যখন বৃষ্টিপাত হতো, এই বাঁ দিকে যে পাহাড়টি দেখছেন তার গা ঘেঁষেই কিন্তু বিভিন্নভাবে ঝর্ণা পড়তো। এখন খুবই লাইট আছে সেই ঝর্ণাটা, কিন্তু আরও ভালো, আরও বেশি জোরে সেখান থেকে পড়া আমরা দেখতে পেতাম। 7 সিস্টার নাম পাইনি। আর এই যে সেই ওয়াটারফলসগুলি পড়ছে, ঝর্ণাগুলি পড়ছে, এবং দূরে ওই যে দেখতে পাচ্ছেন সেইখানে কিন্তু আমরা গিয়েছিলাম ইকো পার্ক, তার ঠিক নিচ দিয়েই এইভাবে ঝর্ণাগুলি পড়ছে, এবং চারিদিকে এটা কিন্তু দেখা যায়। তার জন্যই এখানে এই 7 ফলস নামটি তৈরি হয়েছে। যাই হোক, এইখানেই আমি দেখতে পেলাম নতুন নিয়ম, গীতা বা এরকম ধরনের কিছু জিনিস বিক্রি হচ্ছে ফুটপাতের উপরে। নতুন নিয়ম আছেন খ্রিস্টানদের, এবং আরও বেশ কিছু আইটেমস ছিল যেগুলি আপনারা পাইলে কিনতেই পারেন।
ব্যাগস ছিল বেশ, এবং অবভিয়াসলি পাহাড়ি এলাকা তাদের রেট তো একটু হাই হবেই, আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে আর কি। তো এরপর আমরা চলে এসেছি ডন বস্কো শ্রাইন শহরাজ চেরাপুঞ্জিতে। তো এই জায়গাটা একটু আমরা দেখে তারপর বেরিয়ে পড়ব আবার অন্য একটি জায়গার জন্য। তো জায়গাটি বেশ বড়, পাহাড়ি এলাকা হলেও জায়গাটা কিন্তু বেশ বড়, এবং ওইটা হচ্ছে একটি চার্চ। এই যে ট্যাঙ্কটি দেখছেন, এটি কিন্তু 1971 সালে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধে। যাই হোক, দেখতেও খুব ভালো লাগছে এবং প্রাউড ফিল হচ্ছে, যেটি এখন পাবলিকের জন্য বাইরেই রাখা ছিল একটি ক্যাম্পের বাইরে। যাই হোক, তারপরে আমরা চলে এসেছি আরেকটি চার্চে। এখানে ঢুকেই যেন একটা আনন্দের বা শান্তির আমেজ যেন তৈরি হয়ে গেল, তার কারণ এখানে একটা খুব সুন্দর একজন লাইভ সিঙ্গিং করছিলেন। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তার গানটি শুনলাম। বেসিক্যালি এখানে প্রিচ করা হয়, উপদেশ দেওয়া হয়, বাণী প্রচার করা হয়, এবং সবাই এখানে আসেন, শোনেন, এবং জায়গাটি খুবই পবিত্র বলে মনে হয়েছে, কারণ সেই জায়গাটিতে কোনো প্রকার লাউডনেস, নয়েজ ছিল না, এবং যে মেন যে চার্চটি ছিল তার ঠিক উপরে ছিল। এইটি হচ্ছে সেই মেন চার্চ। যদিও ওখানে আমরা খেয়াল করিনি যে কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষেধ আছে, তো আমরা বাইরেরটাই করেছি। তো এই হচ্ছে তার বাইরের দৃশ্যটি। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম একটু চা খাওয়ার জন্য, কারণ অনেক দিন ধরেই হলো আমরা চা খাইনি। তো এলাইচি চা, একটি কারেক্ট চা একটি শপে ঢুকে আমরা সবাই খেলাম, এবং শিলংয়ের যে রাতের দৃশ্য, তো সেটা আপনাদের সামনে। দেখতেও যেন দূরের তারার মতো লাগছিল, চারিদিকেই যেন তারা ঝকমকে করছে, জ্বলছে।